সুপ্রভাত সকলকে। আজ আমরা দশম শ্রেণীর পাঠ্য জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা এই বিষয় গল্পটি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আশাপূর্ণা দেবীর লেখা বেশ কিছু ছোট গল্প কবিতা পড়েছি এবং শিশু সাহিত্যিক হিসেবে আশাপূর্ণা দেবীর বাংলা সাহিত্যের ক্ষেত্রে এক বিশাল বড় অবদান রয়েছে। আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো নামক একটি ছোট গল্প আমরা এর আগে পড়েছি, যেখানে আমরা দেখেছি যে ছোট্ট একটি শিশু বুকু, তার সম্পর্কে গল্পটি রচিত হয়েছে এবং সেই গল্পটিতে বলেছেন লেখিকা যে ছোট শিশুদের কিভাবে আমরা তাদের সঙ্গে কথা বলবো, ব্যবহার করবো। আমরা অনেক সময়তেই ছোট বলে অনেককেই আমরা তাদেরকে একটু অবজ্ঞা বা অবহেলার চোখে দেখি, যেটা হয়তো আমাদের যারা বড় রয়েছে, বাড়িতে অভিভাবক রয়েছে, তাদের হয়তো করাটা উচিত নয়। আজ বর্তমানে আমরা যে পাঠ্য গল্পটি জ্ঞানচক্ষু নিয়ে আলোচনা করছি, সেখানেও মোটামুটি এই বিষয়টি নিয়েই আলোচিত বা কেন্দ্রীভূত হয়েছে। আশাপূর্ণা দেবীর লেখা এই জ্ঞানচক্ষু গল্পটিতে মুখ্য বা কেন্দ্রীয় চরিত্র হলো তপন। তখন একটি ছোট বাচ্চা ছেলে, যাকে কেন্দ্র করে মূল গল্পটি রচিত হয়েছে। মূল গল্পটিতে যাওয়ার আগে তপন সম্পর্কে কয়েকটি জিনিস জানা একটু আমাদের দরকার। যদিও তখন একটা ছোট্ট বাচ্চা ছেলে, তবুও তার নিজস্ব কিছু ইচ্ছা, ভালো লাগা, আশা, আকাঙ্ক্ষা তো থাকবেই। সেই রকমই এই ছোট্ট তপন খুব গল্প লিখতে আর পড়তে ভীষণ ভালোবাসে এবং তার একটা এই লেখকদের সম্পর্কে তার একটা ভারী অদ্ভুত ধারণা ছিল। কি ধারণা? না, তখন ভাবত যে এই লেখকরা বোধহয় অন্য কোনো গ্রহে বাস করে এবং এই গল্প যেহেতু তারা লেখে, তাই তাদের একটা বিশেষ ধরনের ক্ষমতা থাকে। সাধারণ আমাদের মতো মানুষেরা তাই লেখক হতে পারবে না। তাই তপনের খুব ইচ্ছা থাকা সত্ত্বেও লেখক হবার মতো ক্ষমতা তার নেই বলে এই ধারণা তার মনে বদ্ধমূল হয়ে গিয়েছে, যেটা ভেঙে যায় তপনের একটা ঘটনা। কি ঘটনা? তপনের ছোট মাসির বিয়ে। ছোট মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসেছে তপন। ছোট মাসির বিয়ে যার সঙ্গে হয়েছে সেই ছোট মেশো হলেন একজন লেখক। এই কথা জানতে পেরে তখন তো ভীষণ অবাক হয়। এরকম আবার হয় নাকি? লেখক যে কিনা আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণভাবে জীবনযাপন করে, তাই কখনো হয়? যাই হোক, তপনের ছোট মেশোকে দেখে তার এই ধারণা তো একেবারে পাল্টে গেল। সে ভাবলো, আরে এ তো ভারী অবাক জিনিস। তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যারা, আমাদের মতো রোজগারের সাধারণভাবে জীবনযাপন করে যারা, তারাও লেখক হতে পারে, তাহলে আমি কেন পারব না? এই থেকেই গল্পের মোড় ঘুরে যেতে শুরু করলো। তপনের ছোট মেশোকে দেখে তার মধ্যে যে এতকালের সুপ্ত বাসনা ছিল লেখক হবার, সেটা আবার জেগে উঠল এবং কাউকে কিচ্ছু না বলে মামার বাড়ির 3 তলার সিঁড়িতে বসে একটা পুরো গল্প লিখে ফেলল সে। এবং গল্প লিখে ফেলে সে তার প্রথম দেখালো তার ছোট মাসিকে। স্বভাবতই ছোট মাসি দেখালেন তার নতুন সদ্য বিবাহিত স্বামীকে। গল্পটি পড়ে তপনের ছোট মেশো দেখলেন, না ঠিক আছে, লেখা যায়, গল্পটি বেশ ভালোই হয়েছে এবং তপনকে আশ্বাস দিলেন তিনি। কি আশ্বাস? না, তপনের লেখা গল্পটা একটু কারেকশন করে তিনি ছাপিয়ে দেবেন তার পরিচিত কোনো পত্রিকাতে। আনন্দে উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে উঠল তপন। হ্যাঁ, সত্যি তপন এবার লেখক হবে। এই ঘটনা প্রায় তারপর বেশ কিছুদিন চলে গেছে। আস্তে আস্তে সবাই বুঝতে আরম্ভ করেছে যে তখন এইরকম কোনো গল্প আদৌ লিখেছিল, বা তখনের গল্পটা হয়তো পত্রিকাতে প্রকাশিত হওয়ার যোগ্যই হয়নি। কিন্তু না, তাদের
তাদের সকলকে একেবারে অবাক করে দিয়ে একদিন একটি সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তপনের ছোট মাসি এবং মেসো এলেন তাদের বাড়িতে, এবং সবাই অত্যন্ত অবাক হয়ে দেখলো সেই সন্ধ্যা তারা পত্রিকাতে জলজল করছে তপনের নাম তার সূচিপত্রে, শ্রী তপন কুমার মিত্র, এবং তার লেখা গল্প প্রথম দিন। সবাই তো অসম্ভব প্রশংসা করতে আরম্ভ করলো। কার? তপনের? না, তপনের ছোট মেসো। কেন না, তিনি যদি চেষ্টা না করতেন তাহলে তপনের লেখা গল্পটি পত্রিকার প্রকাশকের কাছে অবধি পৌঁছাতে পারত না। যাই হোক, এই বিষয় নিয়ে সবাই যখন আলাপ আলোচনা নানান ধরনের কথাবার্তা বলছে, তপনের যেন মনে হলো তার গল্প লেখার পিছনে কৃতিত্বটা বোধহয় তপনের ছোট মেসোরই, তার কোনো কৃতিত্ব নেই। এইটাতে তপন প্রথম একটু দুঃখিত হলো। এরপর পত্রিকাটি সবার হাতে ঘুরতে ঘুরতে এলো তপনের কাছে। তপনের মা তাকে বললেন যে তপন, তাও তোর গল্পটা পড়ে শোনা সবাইকে, দেখি আমরাও শুনি তুই কেমন লিখেছিস। পড়তে শুরু করলো তপন। তার লেখা গল্প প্রকাশিত হয়েছে যে পত্রিকায়, সেই সন্ধ্যা তারা পত্রিকা থেকে। কি হলো তারপর? পড়তে বসে অবাক হয়ে গেল তপন। আরে, এটা কি পড়ছে সে? এই লেখা তো সে লেখেনি। তাহলে আসল ঘটনাটা ঘটেছে অন্য জায়গায়। তপনের লেখা গল্পটা পত্রিকায় প্রকাশ করবার যোগ্য করতে গিয়ে কারেকশনের নামে তপনের ছোট মেসো পুরো গল্পটাই আমূল পরিবর্তন করে দিয়েছে। এবং তখন এটাও বুঝতে পারল এই ঘটনার কথা সে যদি বাড়ির তার অভিভাবকদের বলে, কেউই তার কথা বিশ্বাস করবে না, কারণ তপনের হাতে তো কোনো প্রমাণই নেই। তার লেখা গল্পটায়, ওই একটা লেখা গল্পটাই সে দিয়ে দিয়েছিল তপনের ছোট মেসো। যাই হোক, গল্পটা কোনো মতে পড়া শেষ করে তপন পত্রিকাটা রেখে সোজা চলে যায় ছাদে। কেন? নিজের চোখের জল লুকাবার জন্য। ছোট্ট তপনের খুব কষ্ট হয়েছে সেদিন। সে বুঝতে পেরেছিল যে নিজের লেখার আড়ালে অন্যের লেখা পড়াটা যে কতটা অপমানে, কতটা অসম্মানে, সেটা নিজের জীবন দিয়ে উপলব্ধি করলো। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে ভবিষ্যতে যদি কোনোদিন তার লেখা তাকে প্রকাশ করতে দিতে হয়, তাহলে সে নিজে যাবে প্রকাশকের কাছে, অন্য কারোর মাধ্যমে সে যাবে না তার লেখা নিয়ে প্রকাশকের কাছে। আমাদের কাহিনী গল্পটা এখানেই শেষ, এবং তপনের এই অনুভূতিগুলো যতটাই ছোট্ট হোক না কেন, এখান থেকে প্রায় আমাদের অন্তত বড়দের, অভিভাবকদের শেখার বোধহয় একটা জিনিস আছে, যে ছোট হলেও তাদের কখনো তাদের অনুভূতি, তাদের ভালো লাগা, তাদের ইচ্ছাকে কখনো বোধহয় অসম্মান করাটা উচিত না। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। নমস্কার।